আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আমরা আজকে আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ৩০ তম পর্বে। আজকে আমাদের সাথে অতিথি আছেন জনাব আ আবু আহসান রেজা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আ ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জনাব দর্শক বন্ধুরা, আপনারা জানেন জনাব আবু হাসান রেজা ব্যারিস্টার, একজন অপরাধ বিজ্ঞানী, ইনি একজন রাজনৈতিক বিশ্লেষক, গবেষক। স্যার, আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের যে আলোচ্য বিষয় যেটা আছে, আপনি জানেন আজকে আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। আমরা কিছুদিন আগেই তার ৪৫ তম মৃত্যুবার্ষিকী পার করেছি। আমরা আপনার কাছ থেকে আজকে একটু জানতে চাবো তার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা বা অভিজ্ঞতা যেগুলি ছিল আরকি, আমরা যা দেখেছি, অল্প সময় দেখেছি বাংলাদেশ তাকে অল্প সময় পেয়েছে। অ্যাজ এ রাষ্ট্রনায়ক, একজন সৈনিক থেকে উনি আ রাষ্ট্রের নেতৃত্বে এসেছিলেন। উনি মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সামনে থেকে। স্যার, যদি আপনি একটু বলতেন। জি, আমি যদি বলি যে প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে আসলে কথা বলে শেষ করার মতো নয়। আমি উনাকে খুব কাছ থেকে দেখার অনেক সৌভাগ্য হয়েছে। একদম সেই ছোটবেলা থেকে উনাকে আমি দেখেছি। উনার সম্পর্কে অনেক পড়াশোনা করার সুযোগ আমি পেয়েছি এবং আমি একজন সৌভাগ্যবান এই অর্থে যে আমি উনার জানাজাতে আমি শরিক হয়েছি এবং আমি একদম ১ম কাতারে হওয়ার সৌভাগ্য আমার, দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছিল। তো আমার মনে হয় যে একটু যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলি যে অনেকেরই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হচ্ছে যেটা আমরা দেখতাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সময় বলতেন একটা ম্যাট্রিক পাস মেজর। তা আমি অনেক সময় বিএনপির অনেক নেতাদের সাথে বা অনেক কর্মীর সাথে কথা বলেছি, তারা নিজেরাও কিন্তু জিয়াউর রহমান সাহেবের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা ছিল না। আমি জি, ফেসবুকে কিন্তু আমি লিখেছিলামও, জিয়া রহমান সাহেব কি ম্যাট্রিক পাস ছিলেন? তিনি কি শিক্ষিত ছিলেন না? জিয়াউর রহমান সাহেব, মনে রাখতে হবে, তিনি ইন্টারমিডিয়েট পড়তে পড়তে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগদান করেন এবং যোগদান করার পরে সামরিক বাহিনী থেকে, মিলিটারি একাডেমি থেকে তিনি গ্র্যাজুয়েশন নেন। তা আপনারা জানেন গ্র্যাজুয়েশন, মিলিটারি একাডেমির গ্র্যাজুয়েশন কিন্তু আমরা বাইরের বিএ, বিএসসি, বিকমে এর কিন্তু সমতুল্য। এবং তারপরে সেখান থেকে উনি কিন্তু পরবর্তীকালে পিএসসি, পাস সার্ভিসেস কোর্স, এটা কমপ্লিট করেন। এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট। পিএসসিটা কিন্তু একটা মাস্টার ডিগ্রি সমতুল্য এবং উনি তার সেই হিসেবে উনি কিন্তু একজন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার মিলিটারি লাইনে। এছাড়া উনি জার্মানিতে এবং বিভিন্ন জায়গাতে উনি পড়াশোনা করেছেন। উনি একজন প্যারাট্রুপার ছিলেন। তার ইউনিফর্মে দেখবেন একটা ঈগল থাকতো, তার মানে উনি ছত্রী বাহিনীরও উনি ছিলেন সদস্য। উনি কিন্তু পাকিস্তান মিলিটারি একাডেমির একজন ট্রেনার ছিলেন। একজন বাঙালি সৈনিক, বাঙালি অফিসার কতটা ব্রিলিয়ান্ট হলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যেতে পারেন। শুধু তাই না, উনি কিন্তু পাকিস্তান আর্মি ইন্টেলিজেন্সেও উনি কিন্তু ছিলেন। মনে রাখতে হবে ১৯৬৫ সালের যুদ্ধে উনি কিন্তু ওনার কোম্পানিকে নিয়ে ভারতের যে ভিতরে কিন্তু গিয়েছিলেন এবং ভারতের ভূখণ্ডে উনি পাকিস্তানের পতাকা উত্তোলন করেন। সেই কারণে উনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলালে জুররাত, আর কোনো জি, বাঙালি কোনো সৈনিক কিন্তু হেলালে জুররাত পান নাই, যে উনি পেয়েছেন। এই তার ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। এখন আমি যদি জি, আসি তার আহ, রাষ্ট্রপতি হিসাবে তার যে অবদান, দেখুন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে যে কোর্সে উনি সেট করে গিয়েছেন, সেই কোর্স থেকেই কিন্তু এখনো বাংলাদেশ বার হয়নি, বা পরবর্তী সব সরকারই, বিএনপি সরকার তো বটেই, আওয়ামী লীগ সরকারও কিন্তু ওই কোর্সের মধ্যে আছে। যেমন ধরুন, তিনি জি, একটা সুন্দরভাবে দুই পরাশক্তির মাধ্যমে মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন। সেটাই কিন্তু জি, সবাই মেনে চলে গেছে। চীনের সাথে উনি সম্পর্ক উন্নয়ন করেছেন। আপনি জানেন যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত, বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে কিন্তু চীন স্বীকৃতি দেয়নি। যে যে মাসে উনার মৃত্যু হলো, উনার হত্যা হলো, সেই মাসেই কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সৌদি আরবও এবং অন্যান্য মুসলিম বিশ্বের অনেক দেশ কিন্তু সমস্যায় স্বীকৃতি দেয়। তো জানান সাহেব চীনের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করলেন এবং চীনের কাছ থেকেই বাংলাদেশ সামরিক বাহিনীর যে মূল সরঞ্জাম তিনি আনলেন, সেটা কিন্তু কন্টিনিউ করে গিয়েছে। সেটা কিন্তু জি, বিএনপি সরকারও করেছে, আওয়ামী লীগ সরকারও কিন্তু করে গেছে। আর মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করা, এটা কিন্তু জিয়া রহমান সাহেব করে গেছেন। সেভাবেই কিন্তু আমরা এখনো চলেছি। এরপর আসছে তার কি
জনশক্তি রপ্তানিও কিন্তু ছিল জিয়া রহমান সাহেবের একটা মূল কর্মসূচি। এটার মাধ্যমে সেটা কিন্তু এখনো চলছে। আজকে আমরা ১.৫ কোটির উপরে বাংলাদেশিরা কিন্তু বিদেশে আমরা কাজ করছি, বাংলাদেশে আমরা ফরেন কারেন্সি পাঠাচ্ছি। এটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেটা আমরা বলি যে রিসোর্স ফরেন কারেন্সির এই জনশক্তি রপ্তানি থেকে যেটা আমরা পাচ্ছি। তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু ওনারই অবদান। আজকে দেখেন গার্মেন্টসে বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড বা থার্ড, এটা কিন্তু তারই অবদান। তারপর দেখুন আমরা যদি বলি তার মুক্ত অর্থনীতি, আগেরকার সরকারের সময়, বাকশাহী সরকারের সময় আমরা দেখতাম যে সব ধরনের বড় বড় কলকারখানাগুলোকে জাতীয়করণ করে তার একেবারে খুব করুণ অবস্থা করে দেওয়া হয়েছিল। সেখান থেকে উনি মুক্ত যে অর্থনীতি সেটাতে বাংলাদেশকে নিয়ে আসছেন। আজও দেখেন বাংলাদেশ আরো মুক্ত অর্থনীতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এক কথায় আমরা বলতে, এবং আরেকটা জিনিস উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে কি, যে উনি একটা নতুন একটা ধারণা আনলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। উনি কিন্তু এটার মধ্যে একটা বড়, জি, এটা কিন্তু খুব বড় ইস্যু। কেন একটা বড় ইস্যু? আজকে যদি আপনি একজন আওয়ামী লীগারকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিব কোন জাতির পিতা, তারা বলে বাঙালি জাতির পিতা। তাহলে উনি কি পশ্চিম বাংলাতে যে যারা বাঙালি আছেন, আসামে যে বাঙালি আছেন, ৩০ লক্ষ বাঙালি আছে পাকিস্তানে, উনি কি তাদেরও পিতা? বলে না না না, উনি তাদের পিতা না। তাহলে উনি কাদের পিতা? উনি বাংলাদেশের জাতির পিতা। তার মধ্যে তাহলে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছি। এটা তাহলে আওয়ামী লীগের রাজনীতির সাথে একটা সাংঘর্ষিক হয়ে গেল। তো এটাকে জিয়া রহমান যেটা সুন্দরভাবে বললেন যে আমরা যে দেশ, আমাদের দেশটা হচ্ছে পূর্ব বাঙালিদেরকে নিয়ে, এবং আমাদের পূর্ব বাংলাতে আর যে অন্যান্য জাতিগোষ্ঠী বাস করে, সেই সমস্ত চাকমা, সেই সাঁওতাল, সেই গারো, মগ, এদের সবাইকে নিয়ে আমরা একটা নতুন জাতি, সেই জাতি হচ্ছে আমরা বাংলাদেশ। ঠিক আছে, এটার মধ্যে হয়তো একটা ইসলামিক বায়াসনেস আছে, থাকতেই পারে, কারণ আমাদের দেশে ৯০ থেকে ৯২ ভাগ লোক মুসলমান। তো তাই বলে উনি কিন্তু অন্য জাতি শক্তির সত্তাকে উনি কিন্তু অস্বীকার করেননি। এবং উনার যে মানে উনার গুণের কথা কিন্তু বলে শেষ করা যায় না। এবং উনার যে একটা প্রচন্ড যে একটা সহিষ্ণুতা ছিল, এটা কিন্তু আমরা অনেকে জানি না। দেখুন আমার নিজেরও কিন্তু সৌভাগ্য হয়েছিল যখন উনি যশোরে আসেন, যেখানে জন্মভূমি। আমরা তখন একদম তরুণ ছাত্র, আমরা যশোরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো বলে মিছিল নিয়ে ওনার সামনে গিয়েছিলাম, হইচই করলাম, হইচই চিৎকার করলাম। উনি কিন্তু এটা নিয়ে কিছুই বললেন না। উনি বললেন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা আপনারা আমার উপরে ছেড়ে দিন, আমি দেখব। হ্যাঁ, সেদিন তো আপনার আরো কিছু আপনি যদি বলতেন, জানতে চান আমাকে বলুন। জি। জি। স্যার আমি ভাবছি হয়তো লাইনটা থেমে গেছে। স্যার আমি এম এইসব বিষয়গুলিতে অবশ্যই তার অর্থনৈতিক দিক যেগুলি আছে, এবং আপনি বর্তমানে তার যে রাষ্ট্রচিন্তা বা তার যে যে উনি যেই গণতন্ত্রের চালুটা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র আ বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে উনি সবগুলি দল, জামাত ইসলামকে সুযোগ দিয়েছেন। উনি কিন্তু যদি ধরা হয় যে আওয়ামী লীগকে আবার নতুন করে রাজনীতি করার যে সুযোগটা দিয়েছিলেন, আওয়ামী লীগকে কিন্তু আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু আওয়ামী লীগের শেষ করে দিয়ে উনি বাকশালের শুরু করেছিলেন। তারপরে কিন্তু আবার জিয়াউর রহমানই কিন্তু আবার এই সুযোগটা আওয়ামী লীগকে দিয়েছে ওনার সময় জোহরা তাজউদ্দিনের মাধ্যমে আবার আওয়ামী লীগ নতুন করে ফর্ম হওয়ার সুযোগ পেল। তারপর শেখ হাসিনা ফেরত আসলো। এই জিনিসটাকে স্যার আপনি কিভাবে আম দেখেছেন তখন? অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন। আজকে আমি এর আগেও ফেসবুকে আমি লিখেছিলাম যে আওয়ামী লীগরা আওয়ামী লীগ প্রেসিডেন্ট জিয়া যত সমালোচনাই করুক না কেন, তারা কি কোনোদিন এই কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে ১৭ই মে ১৯৮১ সালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত উনি না আসতে দিতেন, তাহলে কি শেখ হাসিনা আর কোনোদিন ফেরত আসতে পারতেন? পরবর্তীকালে সাত্তার সরকার বা এরশাদ সরকারের কি কোনোদিন তাকে ফেরত কোনোদিন আনতে পারতেন না। তো এবং আপনারা যারা জানেন কিনা জানি না, ৩০শে মে জিয়া রহমানের মৃত্যুর পর ৩১শে মে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার জন্য উনি একটা প্রচেষ্টা নেন, এবং তাকে কিন্তু সীমান্তে বিডিআররা তাকে কিন্তু আটকিয়ে তাকে ঢাকা ফেরত পাঠান। এ কথাও কিন্তু আজকে আমি দেখি অনেক আওয়ামী লীগার তারা কিন্তু এটাকে অস্বীকার করে, এরকম কোনো ঘটনা ঘটেছে। উনি কিন্তু ফিরিয়ে আনার পরে যেটা করেন, একটা ইনভেন্টরি করে ৩২ নম্বর ধানমন্ডির বাসাতে যা যা পাওয়া গিয়েছে, যত সোনা থেকে শুরু করে বিদেশি কারেন্সি, তার লিস্ট করে কিন্তু এটা শেখ হাসিনার হাতে কিন্তু তুলে দেওয়া হয়।
এবং যখন আওয়ামী লীগের একটা নেতৃত্ব যখন গিয়ে জিয়াউর রহমানের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে আমরা চাই যে শেখ হাসিনাকে আপনি আসার অনুমতি দেন। উনি বললেন হ্যাঁ, বঙ্গবন্ধুর কন্যা দেশে আসতে চাইলে সে আসবে না কেন? উনি আসলেন। এবং আরেকটা কথা আমার মনে আছে যে উনি বিবিসির সিরাজুর রহমানের সাথে উনি একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে এই যে বাংলাদেশে অনেক লোক আছে যারা স্বাধীনতার সময় বাংলাদেশকে সমর্থন করেনি। তো এদেরকে আমি কি করব? এদেরকে কি আমি বঙ্গোপসাগরে ফেলে দিব? তো এদেরকে তো আমার এদেশে রাখতে হবে। এবং এখানে যেমন ধরেন আমাদেরকে মনে রাখতে হবে আমরা আসলে অনেক কিছুই আবেগ দিয়ে বিচার করি, যুক্তি দিয়ে বিচার করি না। আমি যখন জি, আপনাকে একটু বলি প্রসঙ্গে এটা এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন আমি পড়ছিলাম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, তখন একটা বড় টপিক ছিল যে আমরা জাস্টিস চাই নাকি পিস চাই। কোনো ক্ষেত্রে আপনাকে শান্তির জন্য কিন্তু আপনাকে জাস্টিসকে সাইড লাইনে ঠেলে দিতে হয়। কারণ জাস্টিস সবসময় চাইলে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে পিস আপনি আনতে পারেন না। আমরা যে রুয়ান্ডার ঘটনা আমরা দেখি, আজকে রুয়ান্ডা আফ্রিকার একটা অত্যন্ত একটা সমৃদ্ধশালী একটা দেশ হয়ে গেছে এবং সেখানে আমরা দেখেছি কি হুতি যে কি ম্যাসাকার সেখানে হয়ে গেছে। তারা কি করছে? জি, সাউথ আফ্রিকাতে কি করছে? সাউথ আফ্রিকা যদি ওই বিচার করতে যেত, ওই প্রতিশোধ নিতে চাইতো, তাহলে সাউথ আফ্রিকাতে অবস্থা কি হতো? তারা কি করলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিটি করে তারা কি করলো একটা একটা ঐক্যমতে তারা পৌঁছাতে চেষ্টা করলো। আমাদের ইসলামের দিকে তাকিয়ে দেখি আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু মক্কাতে গিয়ে মারো সব শেষ করে দাও এরকম উনি কিন্তু করলেন না। উনি কি করলেন? জি, উনি জাস্টিসকে এক পাশে সরিয়ে শান্তিকে উনি সামনে এগিয়ে নিলেন। সেই একই জিনিস কিন্তু জিয়া রহমান করেছে। যেটা আমরা আজকে পড়ছি, আজকে আমরা অক্সফোর্ডে গিয়ে আমরা যেটা আজকে পড়ছি যে আমরা জাস্টিস চাই না পিস চাই, সেটা কিন্তু জিয়া রহমান সাহেব ৫০ বছর আগেই বাংলাদেশে দেখিয়ে দিয়েছেন যে আমরা কি চাচ্ছি, আমরা পিসকে আমরা দিব। জাস্টিস ঠিক আছে, ভয়াবহ ঘটনা ঘটে গেছে কিন্তু এই জাস্টিস করলে এই ১০,০০০ লোককে ফাঁসি দিয়ে দিলে যারা মারা গেছে ওরা তো ফিরে আসবে না। কিন্তু দেশে আমরা কি করবো একটা ক্ষত সারাক্ষণের জন্য আমরা জীবিত রাখবো। সেই ক্ষতকে এভাবে উনি জীবিত রাখতে চাননি। উনি চেয়েছেন সবাইকে একসাথে করে জাতিকে বিভক্ত না করে জাতিকে বিভক্ত না করে একত্রিতভাবে আমরা কিভাবে করতে পারি। একটা কিন্তু মনে রাখবেন যে ৭১ সালে অনেকেই কিন্তু পাকিস্তানের পক্ষে গিয়েছিলেন এই কারণে নয় তারা হত্যাযজ্ঞকে সমর্থন করে। তারা চাননি যে পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাক। কারণ তারা অনেকেই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগের সব বড় নেতারা ইনক্লুডিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা কি পাকিস্তানের জন্য কম তারা কষ্ট করেছেন? তো তারা কি চাইবেন এই দেশটা ভেঙে যাক? অবশ্যই তারা অনেকেই এই যে আম যে যে একটা রক্তাক্ত অধ্যায় এটা তারা হয়তো চায় নাই। তাই বলে তারা দেশটাকে ভাঙতে চাননি। আমরা ভারতবর্ষ যখন ভাগ হয়, ভারতের অনেক বড় মুসলিম নেতা আবুল কালাম আজাদ উনিও তো ভারত তো উনি তো চান নাই। জামায়াত ইসলামের নেতা মাওলানা মওদুদী উনিও তো পাকিস্তানের এ বিপক্ষে ছিলেন। তো তারাও তো এই না। কারণ তারা তাদের নিজস্ব ইডিওলজি থেকেই তারা হয়তো এই কথাটা বলেছেন। কিন্তু উনি জাতিকে উনি বিভক্ত করতে চাননি। এটা তার একটা মহানুভবতা। কিন্তু এটাকে আমরা তার দুর্বলতা মনে করলাম। এটা খুব হাস্যকর ব্যাপার। আমরা অনেক ক্ষেত্রেই বললাম, আওয়ামী লীগ থেকে বলা হয়, উনি নাকি পাকিস্তানের এজেন্ট ছিলেন। তাই যদি হয় তাহলে আমাদের ইতিহাসটা কিভাবে আমরা বলব? আর ইতিহাসটা আমরা কি বলব? একটা পাকিস্তানি এজেন্ট বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করল। তাহলে তো সেই স্বাধীনতার ঘোষণার কোনো মূল্যই নাই। তাহলে তো বাংলাদেশের কোনো স্বাধীনতার ঘোষণাই হয় নাই। জি, তাহলে আমরা কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? তো উনি একজন পাকিস্তানি এজেন্ট হয়ে উনি তার কমান্ডিং অফিসার কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়াকে উনি হত্যা করলেন। উনি ৫০ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করলেন পাকিস্তানি এজেন্ট। তারপরে একজন পাকিস্তানি এজেন্ট গিয়ে আ জেড ফোর্স এর নেতৃত্ব দিলেন। আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে? জি স্যার। আমরা আসলে স্যার এখন আপনি কিভাবে দেখছেন উনার মানে এটা আসলে আমি যদি যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন যারা আমার সরাসরি শিক্ষক ছিল ডক্টর মা মরহুম ডক্টর ইয়াজউদ্দিন স্যার। উনার যে রাষ্ট্রবিজ্ঞানের বইগুলি দেখেছি, উনার বিশ্লেষণই ছিল আসলে রাষ্ট্রবিজ্ঞানের আ সম আ আম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সরকার পরিচালনার উপরে উনি বিস্তর গবেষণা করেছিলেন। সেগুলির উপরে যে বইগুলি ছিল এগুলো একটা সময় পড়ানো হতো। এখনো হয়তো জানি না বাংলাদেশের শিক্ষা কারিকুলামে সেই বইগুলি আছে কিনা। স্যার আপনি কি দেখছেন আসলে আ এই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দলটা, তারা অনেকদিন ধরেই সরকারে আছেন। তারা কি আসলে তার আ
পদচিহ্নগুলি কিভাবে ফলো করতে পারতেছে ওইভাবে? না বিচ্যুতি ঘটছে? না এম ঠিক আওয়ামী লীগ বা এরশাদের সময় যেভাবে ফলো করা হতো সেরকমই ফলো করছে বা কোন পার্থক্য দে দেখেন কি? বা বর্তমান উনার যে দেখুন সন্তান হুম, প্রধানমন্ত্রী দেখুন আমি আপনাকে বলি যে এটা অত্যন্ত দুঃখজনক যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শ থেকে তার পার্টি বিচ্যুত হয়েছে এবং অনেক দূরে সরে গেছে। ইনফ্যাক্ট জিয়াউর রহমান সাহেব যেদিনকে মারা গেলেন, তার মৃত্যুর পরেই থেকেই কিন্তু এই বিচ্যুতি শুরু হয়ে গেছে। আপনার কতটুকু ইতিহাস মনে আছে আমরা জানি না। তারা যে নতুন যে আ তারা যে সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল জিয়াউর রহমান, সেখানে কিন্তু আপনার মনে আছে কিনা জানি না, তারা কিন্তু প্রস্তাব করেছিলেন এরশাদকে ভাইস প্রেসিডেন্ট করবে এবং সত্তার সাহেবকে প্রেসিডেন্ট করে এরশাদ সাহেবকে ভাইস প্রেসিডেন্ট করার একটা পরিকল্পনা ছিল। এবং যদি বেগম জিয়া অবজেকশন না দিতেন তাহলে হয়তোবা এরশাদই একটা পর্যায়ে হয়তো বিএনপির চেয়ারপারসন বা বিএনপিকে কিন্তু টেক ওভার করতেন। কিন্তু যে কোনো কারণে আমার যতদূর আমার পড়াশোনা আছে তাতে আমি মনে করি যে বেগম জিয়া সবসময় মনে করতেন যে জেনারেল এরশাদের তার স্বামীর হত্যার পিছনে তার হাত আছে বলে কোনোভাবেই উনি কিন্তু এরশাদ সাহেবের সাথে কোনো আতাত কিন্তু উনি করেননি। তো সেই কারণে কিন্তু আমরা দেখলাম বিএনপির একটা বিরাট অংশ কিন্তু এরশাদ সাহেবের সাথে তারা আতাত করলেন। এই মওদুদ আহমেদ থেকে শুরু করে অনেক বড় বড় নেতা, ডক্টর মতিন এবং অনেকেই তারা কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ, এরা সবাই কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু এরশাদ সাহেবের পার্টিতেই কিন্তু তারা যোগ দিলেন। এবং আমরা দেখলাম আমরা এই যে প্রবণতাটা ছিল বিএনপির ভিতরে, এবং বিএনপির ভিতরে একটা অংশ কিন্তু আওয়ামী লীগের সাথেও একটা আতাত করে চললো। দেখা গেল বিএনপির ভিতরে দুটো গ্রুপ থাকলো, একটা হয়ে গেল প্রো এরশাদ গ্রুপ, একটা হলো প্রো আওয়ামী লীগ গ্রুপ। এই প্রো আওয়ামী লীগ গ্রুপই কিন্তু গত 15-16 বছর ধরে বিএনপিকে কোনোভাবেই একটা সাকসেসফুল একটা, যেটাকে আমরা বলি একটা পার্টি হিসেবে বিরোধী দল হিসেবে দাঁড়াতে দেয়নি। যখনই আপনি দেখবেন আন্দোলনটা একটা চাঙ্গা হয়ে গেছে, আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তখনই ঈদের পরে আন্দোলন করব, সামথিং করবো বলে আন্দোলনের গতিকে কিন্তু শ্রত করে দেওয়া হয়েছে। 2014 সালে যখন আপনি দেখলেন যে যখন নির্বাচনে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, সারা দুনিয়াতে ছি 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 করছে, আওয়ামী লীগ সরকার কেঁপে গেছে, এমন অবস্থা যে কোনো একটা টোকা লাগলেই সরকার পতন হয়ে যাবে। ঠিক ওই সময় কি করা হলো, বিএনপি কোনো কিছু করলো না। এই যে ইলেকশনের পরে একটা মিছিল করলো না, একটা মিটিং করলো না। 18 সালে যে নির্বাচন হলো, আহ রাতের ব্যালট বাক্স ভর্তি করা হলো, তারপরের দিনও কিন্তু কোনো মিটিং করেনি, কোনো প্রোটেস্ট মিছিল হয়নি, কিছু হয়নি। 24 সালে আপনি দেখুন না কেন, আপনাদের চোখের সামনে একটা কিছু হলো, এটা হলো। তখনই আমরা জানতাম, আমরা এখানে আমাদের বন্ধু বান্ধব ভিতরে আমরা কথা বলেছিলাম, আমরা বললাম যে বিএনপি দিয়ে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা সম্ভব নয়। এটা তখনই হবে যখন সাধারণ লোক চলে আসবে এবং কোনো নেতা থাকবে না, একদম গ্রাসরুট জি, থেকে সাধারণ ছাত্র জনতা এগিয়ে আসবে, তখনই সরকার পতন হবে। তাই হয়েছে, 6 মাসের মধ্যে এই ঘটনা কিন্তু ঘটে গেল। কিন্তু এখন বিএনপি, যেখানে সবচেয়ে আমার মজার ব্যাপার, মির্জা ফখরুল ইসলাম সাহেব পরিষ্কারভাবে বলেছিলেন ওই হাসিনা বিরোধী আন্দোলনের জুলাই আগস্টে যে বিএনপির এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। আজকে তারাই নিজেদেরকে দাবি করছে যে এটা নাকি তাদের কারণে নাকি এই ঘটনাগুলি ঘটেছে। এটা কিছুই ঘটেনি। এবং অবশ্যই তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূর বিচ্যুত হয়েছে। জিয়াউর রহমানের অন্যতম আদর্শ ছিল উনি নিজেকে একটা মডেল হিসেবে দাঁড় করাতেন। আমরা যখন স্কুলে যাই, আমরা শিক্ষককে মডেল হিসেবে দেখি। শিক্ষককে যদি আমরা দেখি রাস্তার মোড়ে বসে উনি গাঁজা টানেন, তাহলে সেই শিক্ষকের কাছকে ছাত্ররা কি শিখবে? তো উনি নিজেকে একটা মডেল বানিয়েছিলেন যে আমি হব এরকম। আমরা যদি মনে করি যে নেতার পিছনে আপনি দাঁড়াবেন ইক্তেদায়ী তো ইমাম বলে, আপনার ইমামের যদি ইমাম যে করার যোগ্যতা না থাকে, আপনি কি করে সেই ইমামের পিছনে আপনি দাঁড়াবেন? তো আমাদের সেই কিন্তু আমরা নাই। আমরা আনফরচুনেট, আজকে দেখুন বাংলাদেশে কি অবস্থা হচ্ছে, চাঁদাবাজি, দুর্নীতি। আজকে তো বোধহয় খুলনাতে একটা দুর্নীতি নিয়ে কথা বলা হয়েছে, যেখানে কিভাবে বর্তমান সরকারের বিভিন্ন রাজনীতি নেতারা ইনভলভ হয়ে আছে। এবং অত্যন্ত দুঃখজনক যে জিয়াউর রহমান সাহেবের দলটার আজকে এই পরিণতি হয়ে গেছে। এটা তো আমার মনে হচ্ছে এই দলটা হয়তো কিছু কিছু লোক হয়তো এর মধ্যে কিছু হলো, কিয়দংশ হলেও, মানে খারাপের মধ্যেও যেটুকু ভালো থাকে, তারা হয়তো জিয়াউর রহমানের আদর্শ যদি তারা 5% বুকে করে থাকে, 10% বুকে করে থাকে, সেই কারণে তারা হয়তো অন্য দল থেকে হয়তো একটু বেটার। কিন্তু ওভারঅল তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে বহু দূরে দূরে চলে গেছে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। জি, স্যার। তা তো আ দেখাই যায় হয়তো আমরা জিয়াউর রহমানের একটা দল হিসেবে বিএনপিকে যদি দেখি তার
আদর্শ আমার আমার মতে আমি দেখি যে জাতীয়তাবাদী দলে জিয়াউর রহমানকে নিয়ে যতটুকু স্টাডি করার কথা, ছাত্র দল বলেন, যুব দল বলেন বা ইভেন বিএনপির যে নেতাকর্মীরা আছে তার উপরে যে একটা মানে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যে একটা স্টাডি করা যায়, এটার মধ্যে পড়াশোনা করে যে মানে নিজের জ্ঞান বৃদ্ধি করা যায় সেই প্র্যাকটিসটাও তাদের মধ্যে নাই। সাধারণত দেখা যায় যে আমি অনেক মানে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে জামাতি ইসলামের অনেক ছেলে যারা শিবিরে আছে তারাও কিন্তু জিয়াউর রহমানের চিন্তা ভাবনার উপর অনেক স্টাডি করে। কারণ জামাতের রাজনীতিক আদর্শ ওভাবে নাই। ধর্মীয় আদর্শের লোক নেতাও হয়তো আছে। কিন্তু তার অর্থনীতি কিভাবে হবে, পররাষ্ট্রনীতি কিভাবে হবে সেটা জানার জন্য তারা কিন্তু জিয়াউর রহমানের উপরে মানে ভালো স্টাডি করে। কিন্তু এই জিনিসটা আমি আসলে এটা আমি স্বীকার করে নিচ্ছি যে এটা জাতীয়তাবাদী দলের যুবদল বা ছাত্র দলে যারা আছেন তারা আসলে এই স্টাইলটা থেকে তারা এই যে বুদ্ধিভিত্তিক বা তাদের মানে গবেষণা ভিত্তিক যে রাজনীতি করবে, ভবিষ্যতে যে রাজনীতি আসবে তারা এই জিনিসটা থেকে অনেক দূরে সরে গেছেন। স্যার আপনি পররাষ্ট্র নীতি জিয়াউর রহমানের দেখেছেন। আ আপনার আ কি আশা করেন উনার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই পথে হাঁটতে পারবে? তিনি ইচ্ছা দেখুন, করলেও দেখুন, দেখুন, দেখুন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার বাংলাদেশ আম জিয়া রহমান সাহেব যে একটা ব্যালেন্স পলিটিক্স করেছিলেন, যে ব্যালেন্স পররাষ্ট্র নীতি উনি নিয়ে চলেছিলেন, আমার ধারণা যে অন্তত কিছুটা হলেও এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ যেমন ধরেন চীনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, ইসলামিক বন্ডের সাথে কিছু করছে, টার্কির সাথে একটা ডেভেলপমেন্ট করছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত অন্তত পররাষ্ট্র নীতির দিক দিয়ে ভারতের উপরে যে একটা নির্ভরশীলতা ছিল আগের সরকার, আমার কাছে মনে হচ্ছে যে অন্তত এই দিক থেকে কিছুটা হলেও হয়তো তারা একটু মুক্ত চিন্তা করার চেষ্টা করছে। এটা পরবর্তীকালে কি হবে, বাংলাদেশের যে বিভিন্ন ধরনের চুক্তি আছে টার্কির সাথে, পাকিস্তানের সাথে, আমরা দেখলাম পাকিস্তানে কিছু অফিসারদেরকে তারা পাঠিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই, এর অর্থ এই না যে পাকিস্তান যে আমাদেরকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে আমরা সে ঘুঁটিও কিন্তু আমরা হতে চাই না। আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এই সেই ব্যালেন্সটাই হচ্ছে যেটা খুব সুন্দরভাবে জিয়া রহমান সাহেব কিন্তু করেছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছুটা হলেও আমার মনে হয় হয়তো যে এটার পিছনে আমরা জানি না, এটার পিছনে ডক্টর খলিলুর রহমান সাহেবের কতটুকু অবদান আছে আমরা জানি না। তো আমার কাছে মনে হচ্ছে যে ভারত, আমরা যেটা মনে করেছিলাম যে অনেক ভারত নির্ভর হয়ে যাবে, সেটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। জি। না আমরা হ্যাঁ, আপনি হয়তো খেয়াল করেছেন যেটা পদ্মা ব্যারেজ, তারপরে জি, আপনার তিস্তা নিয়ে আমরা চায়নার কাছে যাচ্ছি। এটা জি, জি, তারপরে আমরা সীমান্তেও দেখছি যে খুব শক্ত অবস্থানে আছে। বাংলাদেশ যে জি, পশ্চিম জি, দিকে জি, জি, করছে এবং হুম, বর্তমান সরকার থেকে ১ম থেকেই বলা হচ্ছিল যে নির্বাচনের আগে থেকেই সবার আগে বাংলাদেশ এখন পর্যন্ত ব্যালেন্সিং ভারতের সাথে অবশ্যই আমাদের একটা রিলেশন থাকবে। সেটাতে এমন না জি, যে মানে আগের সরকারের মতন এটা আসলে রিলেশন বলা চলে না। এটা আমরা একটা তাদের অঙ্গরাজ্যতে পরিণত হয়ে সাবঅর্ডিনেশন গিয়েছিলাম। ছিলাম। জি। আ আরেকটা জিনিস বেগম কিন্তু জিয়ার আমাদেরকে মনে সময়ও জি, হুম, বেগম আরেকটা জিয়ার জিনিস সময়েও জি, ব্যালেন্স হুম, রেখে তারা পররাষ্ট্র নীতিটা আ পরিচালনা করে গেছেন। তো জি। আশা করি যে হয়তো ওইভাবেই যাবেন আরকি স্যার। আরেকটা জিনিস কিন্তু এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে আমাদের চারপাশে যে সমস্ত রাজ্যগুলি আছে ভারতের, পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম, এই ৩ টে জায়গাতেই কিন্তু অত্যন্ত মানে একটা কঠোর যে বিজেপি যে দল, তারা যে হিন্দুত্ববাদী দল এবং মুসলিম বিদ্বেষী একটা দল কিন্তু সেখানে আছে। এবং এটা যেকোনো সময় এটা একটা অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে তারা চলে আসতে পারে। আপনি জানেন যে পশ্চিম বাংলাতে ৩০-৩৩% মানুষ কিন্তু মুসলমান এবং আসামে ৪০% এর বেশি মুসলমান। তো এদের উপরে কিন্তু একটা হামলা হতে পারে এবং এটা বাংলাদেশকে একটা মানে যেটা বলবো যেটা অনগোয়িং একটা থ্রেট হিসেবে কিন্তু থাকবে। এটাকে কিন্তু মনে রাখতে হবে এবং এই থ্রেটটাকে আমরা কিভাবে আমরা করব, রাজনৈতিকভাবে আমরা কিভাবে কাউন্টার দেব, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা খুব জটিল অবস্থার মধ্যে আমরা আছি। যে ভারতের সাথে যে শুধুমাত্র বাংলাদেশের ইস্যুটা কিন্তু নয়। মনে রাখতে হবে ভারতে আ অনেক বাঙালি বাস করে যাদের সাথে আমাদের কালচারাল এবং ট্র্যাডিশনাল একটা সম্পর্ক আছে এবং অবশ্যই অনেক মুসলমান আছে এবং ভারতীয় মুসলমানদের ২১ কোটি মুসলমানের মধ্যে ৫ কোটি কিন্তু আবার মুসলমান, তারা কিন্তু খালি মুসলমান না, তারা কিন্তু আবার বাঙালিও।
তো এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অদূর ভবিষ্যতে আমরা কিভাবে এইটাকে আমরা দেখব বা আমরা কিভাবে দেখব, যেটা নিয়ে আমরা দেখেছি যে ভারতের অনেক পলিটিশিয়ান কিন্তু এটা নিয়ে অনেক পিএইচডি থিসিস কিন্তু করেছে যে কিভাবে বাংলাদেশ, তারা বলছে যে অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের সাথে যে আসামে ২৭টা জেলার মধ্যে ১০টা জেলাতেই কিন্তু মুসলিম মেজরিটি। তাদের মধ্যে একটা ভীতি যে যেকোনো সময় এই ১০টা জেলা হয়তো একদিন সকালে উঠে বলবে আমরা বাংলাদেশের সাথে মার্চ করব। ওদিকে আবার ওদিকে মুর্শিদাবাদ, মালদা, আলিপুর এসব জায়গাতে মুসলিম মেজরিটি হচ্ছে। তাদের কাছে কিন্তু একটা ভয় যে এই জেলাগুলোও কিন্তু বাংলাদেশের সাথে মার্চ করতে পারে। তাদেরই একটা আশঙ্কা। কারণ এভাবে তারা চলছে এবং আমরা নিজেরাও জানি যে আপনার মুর্শিদাবাদেও কিন্তু রাস্তায়, রাস্তায় মিছিল হয়েছে যে আমরা বাংলাদেশে যেতে চাই। একটা পরিকল্পনা তারা কিন্তু করেছে যে পশ্চিম বাংলাকে তারা আবার দুভাবেই ভাগ করে দিবে। এটাকে আবার দুটো প্রদেশ করবে। এ ধরনের কিন্তু চিন্তাভাবনা আছে। তো সবকিছুর ভিতরে যেটা হবে যে মুসলমানদের উপর একটা খড়গহস্ত নেমে আসবে। এবং সেটাতে করলে তার একটা রিপারকেশন বাংলাদেশে হতে বাধ্য। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে আমরা আজকে আলোচনা করছিলাম রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উপর। আমরা আসলে উনাকে নিয়ে আলোচনা করাটার জন্য অনেক বিস্তর সময় দরকার, অনেক বিস্তর গবেষণার বিষয়। আমরা আশা করব আমরা জাতি হিসাবে বাংলাদেশী হিসাবে আসলে বাংলাদেশের প্রান্তিক জনগণ আশা করে যে উনার সন্তান আ জনাব তারেক রহমান উনার বাপের পদচিহ্নই ফলো করবেন এবং দেশকে ওভাবে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান স্মৃতিগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাকে আবারও শুনবো অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি।